আজ ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে উনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন এবং ওই সময় টুঙ্গিপাড়ার অত্যন্ত একটি দুর্গম অঞ্চল ছিল। খুবই এখানে মানে ফরিদপুরের তদানীন্তন ব্রিটিশ ইন্ডিয়ার বাংলা রাজ্যের একটা একটা অবহেলিত অঞ্চল ছিল। সেখান থেকে এই শিশুটি জন্ম নিয়ে আস্তে আস্তে তার নিজ যোগ্যতায় রাজনীতির বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে বাঙালি জাতির বা অন্তত মানে যে ইস্ট বেঙ্গলের বা ইস্ট পাকিস্তানের সময়কালের মানে বাঙালি জাতির যেই পূর্ববঙ্গের অংশ সেখানে উনি একেবারে বাংলাদেশিদের নয়নের মণি হয়ে ওঠেন। ৪৭ সাল থেকে ৭১ সালের ভেতরে তিনি একটা বিরাট সময় ১৪-১৫ বছর উনি কারাগারে অতিবাহিত করেন বা করতে বাধ্য হন। অজস্রবার মামলা মোকদ্দমার শিকার হন, নির্যাতনের শিকার হন এবং তিনি তার জনপ্রিয়তা অর্জন করেন এবং ১৯৬৯-৭০-এর ভেতরে জনপ্রিয়তার দিক থেকে তার সাথে তুলনীয় কোনো বাঙালি রাজনীতি এখানে ছিলেন না। উনি বিভিন্ন আন্দোলনগুলোতে ওনার রাজনৈতিক জীবন আরও আগে শুরু হয় কলকাতাতেই। উনি রাজনৈতিক গুরু হিসেবে যাকে মানতেন সে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গাইডেন্সে ওনার রাজনীতি শুরু হয় এবং তখন উনি মুসলিম লীগের পক্ষে রাজনীতি করতেন, মুসলিম লীগের সদস্য ছিলেন, তাদের যুব ফ্রন্টের রাজনীতি করতেন এবং পাকিস্তান আন্দোলনেও তার একটা বিরাট ভূমিকা রয়েছে। পাকিস্তান থেকে যখন পাকিস্তান হয়ে গেল তখন উনি পশ্চিম পাকিস্তানের বিভিন্ন রকমের কার্যকলাপ যা পূর্ববঙ্গ এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তানের স্বার্থের হানি করে এবং বিভিন্ন নানা রকম বৈষম্য উনি পর্যবেক্ষণ করেন এবং অতি দ্রুতই পর্যবেক্ষণ করেন এবং উনি মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে যে কয়জন আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে আওয়ামী লীগ গঠন করেন সেখানে একটা মুখ্য ভূমিকা পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তখন থেকে উনি নানা আন্দোলনের মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেন এবং আওয়ামী লীগকে সবচেয়ে শক্তিশালী দল এই বাংলাদেশের উনি পরিণত করায় সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেন এবং বাংলাদেশের যে মুক্তির যে যুদ্ধটি হয় ১৯৭১ সালে সেটিতে উনি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তার নামেই যুদ্ধটি হয়। তদানীন্তন মেজর জিয়াউর রহমান যুদ্ধের যে ঘোষণা করেন সেটাও প্রথমে উনি নিজের নামে করেন, কিন্তু পরবর্তীতে যেটা ওয়াইডার অডিয়েন্স যেটা শুনতে পেয়েছে এটা উনি অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার, আমাদের মহান জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ হচ্ছে এটা উনি বলেন। এটা নিয়ে সন্দেহের অবকাশ নাই। কিছু এক্সট্রিম লেফট উইং লোকজন যারা মুক্তিযুদ্ধে অংশ নেয় তারা ছাড়া সবাই মোটামুটি বঙ্গবন্ধুকে নেতা মেনেই যুদ্ধ করে। স্বাধীনতার পরবর্তীতে উনি যখন দায়িত্বভার গ্রহণ করেন এবং ৭৫ সালে উনি নিহত হওয়ার আগ পর্যন্ত তার কার্যকলাপ নিয়ে অনেক বাকশাল ইত্যাদি এবং বিরোধী দলীয় মত দমন ইত্যাদি নিয়ে তার অনেক সমালোচনা, হয়তোবা যুক্তিযুক্ত সমালোচনাই আছে, কিন্তু তার বাংলাদেশের প্রতি বাংলাদেশ রাষ্ট্রটি অন্তত ১৯৭১ সালে হইতো না যদি শেখ মুজিবুর রহমান তার নেতৃত্ব না দিতেন এবং অবদান না রাখতেন।
তো তার কন্যা শেখ হাসিনার অপকর্মের জন্য বঙ্গবন্ধুর অবদান তো ম্লান হয়ে যেতে পারে না, শেষ হয়ে যেতে পারে না। উনি যতটুকু করেছেন, অনেক করেছেন, সেটুকুকে তো দাম দিতে হবে। এবং উনি শেখ হাসিনার মতো এরকম প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ এবং সবচেয়ে বড় কথা দুর্নীতিবাজ মানুষ ছিলেন না। ওনার মৃত্যুর পরে আমরা এমন কিছু দেখি নাই যে ওর যাতে তার দুর্নীতির পাওয়া যায়। উনি অনেক সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং ব্যবস্থাও নিয়েছেন। আপনারা জানেন যে ওনার এক বক্তব্যে আছে যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। বাংলাদেশে কম্বল নিয়ে আমার কম্বল কোথায়, রেড ক্রস থেকে কম্বল এসেছিল, সেটা যে দুর্নীতি হয়েছে এটা নিয়ে উনি কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় উনি এক সময় অসহায় হয়ে পড়েন, ওনার আর কিছু করার থাকে না। তার নিজের ছেলে শেখ কামাল, গাজী গোলাম মোস্তফা, শেখ মনি, এদের বিভিন্ন রকম অপকর্ম উনি কন্ট্রোলে আনতে পারেন না। এবং ওনার স্ত্রীর ব্যাপারে শোনা যায় উনিও নাক গলাতেন বিভিন্ন প্রশাসনিক রাজনৈতিক বিষয়। প্রশাসক হিসেবে তার সাফল্য হয়তো সেরকমটি ছিল না, কিন্তু এটাও সত্য যে উনি একটি অত্যন্ত যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ পেয়েছিলেন। তো উনি কিছু সময় চেয়েছিলেন, কিন্তু অতটা সময়ের আগেই তাকে হত্যা করা হয়। উনি বাকশাল করেছিলেন, সারা জীবন গণতন্ত্রের উপাসক যিনি, এবং ওনার দলেরই একটা উইং তাকে, সিরাজুল আলম খান, আব্দুর রব, এরা তাকে কমিউনিজমের পথে বা সোশ্যালিজমের পথে নিয়ে যেতে চেয়েছিলেন। সেটাতে উনি করেননি, উনি লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করতেন। তো সেটা তো হলো না, উনি ওটাতে রাজি হলেন না। এই মানুষটি আবার সেই কমিউনিস্টের মতো বা ও একটা একনায়কতান্ত্রিকের মতো বাকশালে কেন গেলেন? উস্কানি কাদের ছিল? এই কমিউনিস্ট মুজাফফর টজাফর এইসব, এনাদের উস্কানিতে। অবশ্য যাই হোক, ওনার সিদ্ধান্ত ছিল ওনাকে নিতে হবে, নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন। তো এগুলো তার আরো অনেক ব্যাপারে, সিরাজ শিকদার হত্যা নিয়েও তার কে জড়ানো হয়। জাসদের হাজার হাজার কর্মী নিহত হন তার সময়। তো এগুলো ছিল, কিন্তু সেটা ৭১-এর পরে, ৭১-এর আগ পর্যন্ত তো উনি অসাধারণ ভূমিকা পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন একটি জাতিকে। ৭ই মার্চ উনি পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন এবং ওনার কথাটাই চলতো। তখন তার বয়স মাত্র ৫১। আমরা এখন বলি যে তরুণ প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার বয়স ৬০ হয়ে গেছে। আর ৫৫ বছরে শেখ মুজিবুর রহমান মারাই গেছে। উনি ৩০-এর কোঠায় থাকা অবস্থায় উনি মন্ত্রী হয়েছিলেন, প্রাদেশিক মন্ত্রী হয়েছিলেন। এবং ওনার একটা উদার মনেরও আমরা জানি যে একটা উদার ভাবে উনি দেখার করেছেন। অনেকে বলে থাকেন যে উনি না হয়ে, প্রেসিডেন্ট না হয়ে বা প্রধানমন্ত্রী এক্সকিউজ মি প্রধানমন্ত্রী না হয়ে উনি টুঙ্গিপাড়ায় চলে যেতেন। কিন্তু ওটা বলা সহজ, কিন্তু বাস্তবে এটা সম্ভব ছিল না। উনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণ না করলে বা পরবর্তীকালে রাষ্ট্রপতি না হলে আওয়ামী লীগের ফ্যাকশনগুলোর ভিতর প্রচন্ড গন্ডগোল হতো, অনিবার্যভাবেই হতো। উনি একমাত্র নেতা ছিলেন যাকে সবাই মানত আওয়ামী লীগের। সেটা আর কারো সেই গ্রহণযোগ্যতা ছিল না। তো আমরা আজকে ওনার জন্মদিনে ওনাকে স্মরণ করছি, ওনার ভালো দিকগুলোই স্মরণ করছি। উনি মানুষ, রক্তমাংসের মানুষ হিসেবে ওনার কিছু ফল্টস থাকতে পারে, বিশেষত স্বাধীনতার পরে ওনার যে যুদ্ধবিধ্বস্ত জাতিকে উনি হয়তো বা সেরকমভাবে দিতে পারেননি, বা এক ধরনের স্বৈরাচারী মনোবৃত্তি তার ভিতরে হয়তো বা জন্ম নিয়েছিল, যেটা, এবং তাকে কন্টিনিউয়াস এই মুজিববাদ, জাতির পিতা ইত্যাদি বলে
তাকে তার মাথায় হয়তো এরকম ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাকে লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার হিসেবে একটা দেবতা বানিয়ে ফেলার চেষ্টা হয়েছিল। এবং এখন যে শেখ মুজিবকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলা হয়, যেটা ওনার প্রাপ্য না, এরকম ভাষায় তাকে সমালোচনা করা হয়, তার একটা বড় কারণ হচ্ছে তার মেয়ে সব কিছুই শেখ মুজিব করেছেন, সব কিছুই বঙ্গবন্ধু করেছেন, সব হাজার হাজার বঙ্গবন্ধুর মূর্তি, সমস্ত প্রতিষ্ঠানের নাম বঙ্গবন্ধু, যে কোনো দিবসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, এবং সবকিছুই নাকি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। এইসব বলে জাতীয় সংসদ ভবন থেকে পদ্মা সেতু, যমুনা সেতু সবই নাকি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ইত্যাদি বলে কিছু মানুষের মনে বিরক্তি উৎপাদন করেছেন এবং বিষিয়ে তুলেছেন। তারপরেও এখন আমরা গণতন্ত্রের পথে যাত্রা করেছি। আমরা আমাদের পুরনো নেতাদেরকে, যাদের জন্য আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশে আছি, বসবাস করছি স্বাধীন দেশের নাগরিক হিসেবে, তাদেরকে আমরা স্মরণ করব, তাদেরকে যথাযথ মূল্যায়ন করব। সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। ইতিহাসের নামে স্তুতিবাদও চলবে না, নিন্দাবাদও চলবে না। বঙ্গবন্ধুকে তার জায়গায় রাখতে হবে। উনার ইতিহাস মানে উনি বাংলাদেশের জাতির ইতিহাসে যেটুকু প্রাপ্য সেটাকে ওনাকে দিতে হবে। যদি না দেওয়া হয় সেটা জাতি হিসেবে আমাদের ব্যর্থতা হবে। এবং এটি আমাদের বঙ্গবন্ধুর এখন তো তার সবকিছুই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ৭ই মার্চের ভাষণ, তার জন্মদিন, 15ই আগস্ট ওনার হত্যা দিবস, মানে তাকে অ্যাসাসিনেট করা হয় যেদিন, সেটাকেও এখন শোক দিবস হিসেবে আর পালন করা হবে না বা হচ্ছে না। তো তাতে কিছু আসা যায় না আসলে, কারণ ইতিহাস নিজেই নিজের শক্তিতেই বঙ্গবন্ধুকে তার প্রাপ্য স্থান দিয়ে দেবে। এক্সকিউজ মি। এটাতে যদি কারো মানে এখানে যদি বাধা দেওয়া হয়, সেটা আসলে টিকবে না, আলটিমেটলি টিকবে না। শেখ হাসিনা যেমন কলঙ্কিত হয়ে থাকবে একজন নিকৃষ্ট স্বৈর শাসক হিসেবে, কিন্তু তার বাবা, তার কন্যার দায়টা নেওয়াটা ঠিক হবে না। হয়তোবা তার বাবা বেঁচে থাকলে শেখ হাসিনা এই বাংলাদেশের এই ক্ষমতায় আসতে পারতো না, এবং তার এই নির্মমতাও আমরা দেখতে হতো না। ধন্যবাদ।